আমরা আগের দিন পড়েছিলাম বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট পড়েছিলাম, তার ধারণা পড়েছিলাম। আজ আমরা পড়ব বৈদিক যন্ত্রপাতির ওয়াট রেটিং ও তার তাৎপর্য। আমরা জানি বা দেখেছি যে কোনো বৈদিক যন্ত্রের গায়ে লেখা থাকে তোমার মনে করো 240 ভোল্ট 100 ওয়াট লেখা আছে। তাহলে এই কথার তাৎপর্য কী? আচ্ছা, এই যে লেখা থাকে কী কী লেখা আছে? ভোল্টেজ লেখা আছে আর হচ্ছে ওয়াট লেখা আছে। এই ভোল্টেজ আর ওয়াট যে লেখা আছে এইকেই বলবো কি আমরা হচ্ছে রেটিং। তাই বলতে পারি বৈদ্যুতিক যন্ত্রের গায়ে যে ভোল্টেজ বা ওয়াটেজের মান লেখা থাকে তাকে কি বলা হয়? রেটিং বলে। তাহলে রেটিংয়ের তাৎপর্য কি? রেটিং আমরা কী বুঝতে পারি? এর তাৎপর্যগুলো হলো, তাৎপর্য যদি আমরা বলি, তাৎপর্যগুলি হলো, প্রথমে বলতে পারি এটা থেকে জানতে পারা যায় সর্বাধিক কার্যক্ষমতা। সর্বাধিক কার্যক্ষমতা, সর্বাধিক কার্যক্ষমতা বলতে কি বোঝায়? যে এই বাতিটিকে যদি আমি 240 ভোল্ট লাইনে যুক্ত করি তাহলে কী হবে? বাতিটি সর্বাধিক 100 ওয়াট হারে, অর্থাৎ বা বলতে পারি যে বাতিটিকে যদি 240 ভোল্ট লাইনে যুক্ত করি তাহলে বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল শক্তি, তড়িৎ শক্তি কী করবে? খরচ করবে। তাহলে কি পেলাম? সর্বাধিক কার্যক্ষমতা পেলাম। 2 নম্বর পেতে পারি কি আমরা হচ্ছে প্রবাহমাত্রা রোধের গণনা। প্রবাহমাত্রা ও রোধের গণনা, রোধের গণনা। প্রবাহমাত্রা রোধ বের করতে পারি। যদি আমরা 240 ভোল্ট 100 ওয়াট জানা থাকে তাহলে কি করতে পারি? এই বাল্বটির প্রবাহমাত্রা বের করতে পারি, রোধও বের করতে পারি। আমরা আগের দিন পড়েছি ক্ষমতার মধ্যে যে পি সমান সমান আমরা পড়েছি কত? আই ইন্টু ভি পড়েছিলাম। তাহলে এখানে পির মান দেওয়া আছে কত? 100 ওয়াট। তাহলে 100 ওয়াট বসিয়ে দিলাম ইজ ইকুয়াল টু আয়ের মান দেওয়া আছে কত? আয় হচ্ছে বের করতে হবে প্রবাহমাত্রা। ভির মান দেওয়া আছে 240 ভোল্ট, বসিয়ে দিলাম 240 ভোল্ট। তাহলে আয় কত পাচ্ছি? আয় হচ্ছে 100/240। একটা শূন্য কেটে গেল, তার মানে কি 10/কত? 24। এত হচ্ছে কি অ্যাম্পিয়ার। এটা আমরা ভাগ করে দিতে পারি বা আমি এভাবে রাখতে পারি। তাহলে প্রবাহমাত্রা পেয়ে গেলাম কত? 10/24। অর্থাৎ যদি এই যন্ত্রটিকে আমি বৈদ্যুতিক লাইনে যুক্ত করি তবে এর মধ্যে যে প্রবাহমাত্রা যাবে তার মান কত হবে? 10/24 হচ্ছে অ্যাম্পিয়ার। এবং এটা রোধও বের করতে পারি। আমরা রোধ কি পেয়েছি? আমরা পেয়েছি হচ্ছে রোধ ইজ ইকুয়াল টু আর সমান সমান ভি স্কোয়ার বাই হচ্ছে পি। এটা পেয়েছি। এখানে ভি কত আছে? ভি পাচ্ছি, ভি আছে কত? 240 ভোল্ট। তা 240 স্কোয়ার বাই হচ্ছে পি কত আছে? 100 ওয়াট। তাহলে কত হচ্ছে? 240 ইন্টু 240/100। শূন্য কাটে, 24 × 24 গুণ করলে আমরা কি পেয়ে যাব? এই রোধটাও পেয়ে যাবে। 24 × 24 কত হচ্ছে? 576। তাহলে এর রোধ হবে কত? 576 ওহম। আর প্রবাহমাত্রা দাঁড়ালো কত? 10/24। 10/24 কত দাঁড়ালো? 0.41 অ্যাম্পিয়ার, বা বলতে পারি প্রায় 0.42 হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে প্রবাহমাত্রা পেলাম, আবার রোধ গণনা পেলাম। সর্বাধিক কার্যক্ষমতা বলেছি যে বাল্বটিকে 240 ভোল্ট লাইনে যুক্ত করলে বাল্বটি সর্বাধিক 100 ওয়াট হারে তড়িৎ শক্তি ব্যয়িত করবে। আর 3 নম্বর বলতে পারি কোনো একটা যন্ত্রকে আমার যে বাড়ির সরবরাহ লাইন আছে সেই লাইনে কি যুক্ত করা ঠিক হবে না ভুল হবে? অর্থাৎ কি বাড়ির বৈদ্যুতিক বোর্ডে যন্ত্রটি ব্যবহার করা আমার উচিত কি হচ্ছে না। তাহলে মনে করো কোনো একটা ওয়াশিং মেশিন আছে, তার ভোল্টেজ লেখা আছে, মানে ভোল্টেজ রেটিং লেখা আছে বা ওয়াট রেটিং লেখা আছে, 220 ভোল্ট 3300 ওয়াট এটা লেখা আছে। যদি এটা লেখা থাকে তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? ওই যন্ত্রটি প্রবাহমাত্রা বের করতে পারবো। তাহলে প্রবাহমাত্রা কত হবে? প্রবাহমাত্রা হবে আই সমান সমান, আমরা এখান থেকে পেয়েছি আই সমান সমান কত? পি বাই ভি। পি কত? 3300 ওয়াট। আর ভি কত? 220 ভোল্ট। এটা কাটলো, 11 দুগুণি 22, 3 আগুণ 33। তাহলে কত হচ্ছে? 15 অ্যাম্পিয়ার। এইবার ওই যন্ত্রটির মধ্যে দিয়ে 15 অ্যাম্পিয়ার যেতে পারে। অর্থাৎ যদি
বাড়ির যে মিটার আছে সে মিটারের মেন সুইচের পোয়া মাত্রা যদি 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে যদি এই যন্ত্রটাকে কাজে লাগায় তাহলে কী হবে, মিটারের ফিউজটা কী হবে, কেটে যাবে। কারণ কি এর মধ্যে 15 অ্যাম্পিয়ার যেতে পারে, আর মিটারটি মাত্র কারেন্ট সাপ্লাই করতে পারে কত, মাত্র 5 অ্যাম্পিয়ার। তার মানে লাগবে বেশি, ও বেশি যদি আসতে যাবে আমার ফিউজটা কী হবে, ফিউজটা হচ্ছে কেটে যাবে। তাহলে এই তিনটে কিন্তু আমরা জানতে পারছি ওয়াট রেটিংয়ের সাহায্যে। কী কী? সর্বাধিক কার্যক্ষমতা, পোয়া মাত্রা, রোধের গণনা বের করতে পারছি, আর এবং সেই যন্ত্রটি আমি ওই বাড়ির সার্কিটে লাগাতে পারবো কি না তার একটা ধারণা কিন্তু আমি হচ্ছে জানতে পারছি। তাহলে গেল। এবার পড়ব হচ্ছে আমরা ভাস্কর ল্যাম্প, সিএফএল এবং হচ্ছে এলইডি ল্যাম্প। ভাস্কর ল্যাম্প আমরা পড়েছি যে আমরা আগে প্রথমে যখন আমরা অনেকদিন আগে আমরা, এখন তো বর্তমানে আমরা এলইডি ল্যাম্প ব্যবহার করি, তারপরে সিএফএল ল্যাম্প ব্যবহার করি, কিন্তু তার আগে পর্যন্ত এখনও পাওয়া যায়, তুমি বাজারে গেলে খোঁজ করে পাবে, আগে পর্যন্ত আমরা কিন্তু ভাস্কর ল্যাম্পই ব্যবহার করতাম। ভাস্কর ল্যাম্প কী আছে, ভাস্কর ল্যাম্পে একটা দেখবে ভিতরের দিকে একটা ফ্ল্যামেন্ট থাকে, এরকম একটা ফ্ল্যামেন্ট থাকে, ঠিক আছে, ভাস্কর ল্যাম্পের মধ্যে। তাহলে ওই ফ্ল্যামেন্টে যদি আমরা কারেন্ট দিই ভাস্কর ল্যাম্পের মধ্যে, তাহলে দেখা যাবে যে ওই যে কারেন্টটা আসছে তার মানে কারেন্ট আসে, সেই কারেন্টের বেশিরভাগ অংশই আমার কি হয়, বেশিরভাগ অংশ আমার তাপ শক্তি রূপে ব্যয়িত হয়ে যায়। তার মানে কি, আমি যদি কারেন্ট সাপোজ মনে করো, আমি যদি কারেন্ট তোমাকে ভাস্কর ল্যাম্পের মধ্যে 100% কারেন্ট দিই, মানে পোয়া মাত্রা পাঠাই, তাহলে দেখা যাবে যে পোয়া মাত্রার প্রায় 98% আমার কী হয়ে যায়, তাপ শক্তি ব্যয়িত হয়ে যায়। তাহলে মাত্র পাই কত, 2% আলো পায়, 2% আলো পায়। অর্থাৎ তড়িৎ শক্তি আমার কী হচ্ছে, তাপ শক্তির ব্যয়িত আছে, কিন্তু এটা তো আমার দরকার লাগছিল না। আমি তো এটা ব্যবহার করছি কী জন্যে, আমি এটা ব্যবহার করছি হচ্ছে আলো পাওয়ার জন্য। তার আলো যদি মাত্র 2% পায় আর 98% তড়িৎ নষ্ট হয়ে যায়, তাহলে সেই জিনিসটা আমার ভালো হবে না। তাহলে আমার পেতে হবে কি, অল্প তড়িৎ দেব কিন্তু আলোটা বেশি পাবো। তাহলে এর মধ্যে কি থাকে, এর মধ্যে একটা ফিলামেন্ট থাকে, ফিলামেন্টের কী ধাতু তৈরি থাকে, ট্যাংস্টেন ধাতু তৈরি থাকে। এর গলনাঙ্ক খুব বেশি, তাই এটার উষ্ণতা প্রায় 27°C উষ্ণতার মধ্যে এটা কি হয়, উত্তপ্ত হয়ে থাকে। উত্তপ্ত হলে কি করে, প্রচুর পরিমাণে আমার হচ্ছে তাপটা বিকিরণ করে, যা 98% বলতে পারি, আর মাত্র 2% আলো দেয়। তখন চিন্তা ভাবনা করলো যে কম তড়িৎ ব্যয় করে আমি কিভাবে আলোটা বেশি পেতে পারি। তাহলে এরপরে তখন চলে আসে আমার হচ্ছে সিএফএল ভ্যালভ। সিএফএল ভালভ, সিএফএল ভালভের পুরো নাম কি, পুরো নাম হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট, FLU ORECENT, ফ্লুরোসেন্ট ল্যাম্প। এরপর আসলে সিএফএল ল্যাম্প। এ কি করতে পারছে, এর যদি সাপোজ আমি একটা 60 ওয়াটের বাতি ব্যবহার করি, এই 60 ওয়াটের বাতিতে যে আলো দেয়, এর মাত্র 13 থেকে 15 ওয়াটের আলোতে আমার কি দিয়ে দেবে, সে আলো দিয়ে দেবে। এবং এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে সামান্য পরিমাণে পারদ বাষ্প থাকে। তোমরা দেখে থাকবে যে এরকম প্যাঁচানো প্যাঁচানো বাল্বগুলো হয়, বাল্বের ওই বাল্বের যে থাকে, বাল্বটা সামনের দিকে কাজগুলো কী থাকে, প্যাঁচানো টাইপের থাকে। তাহলে এই বাঁকানো কাজ না হলে কী থাকে, সামান্য পরিমাণ পাওয়ার বাষ্প থাকে, এর মধ্যে কি কোনো ফ্লামেন্ট থাকে না। এ যে আলো দেয় তা এর 60 ওয়াটের যে আলো দিতে পারে, এর মাত্র 13 থেকে 15 ওয়াটের আলো আমার সেই দিতে পারে। এবার এর থেকে আরও ভালো পাওয়া যায় কি, বর্তমানে ব্যবহার করা হচ্ছে এলইডি ল্যাম্প। এলইডি সেটা কি, লাইট এমিটিং ডায়োড, লাইট এমিটিং ডায়োড, এলইডি বাল্ব। এটা কি ডায়োড ব্যবহার করা হয়, মূলত এর মধ্যে গ্যালিয়াম আর্সেনাইড এবং গ্যালিয়াম ফসফাইড দিয়ে তৈরি করা হয়। এর আবার 13 থেকে 15 যে আলো দিতে পারে, এর মাত্র আমি বলতে পারি যে 6 থেকে 8 ওয়াটের আলো সেম আলো দিতে পারে। তার মানে কি, এর যদি আমরা একটা লাইট ব্যবহার করি 60 ওয়াটের আলো যে বাল্ব ইউজ করতে হয়, এর থেকে মাত্র 13 থেকে 15 ওয়াট বাল্ব ইউজ করলে হয়ে যাবে। আর এই বাল্ব কী হবে, মাত্র 6 থেকে 8 ওয়াট বাল্ব ইউজ করলে হবে। তার মানে কি, আমি যদি 6 ওয়াটের 60 ওয়াটের পরিবর্তে আমি যদি
10টা প্রায় এলইডি ল্যাম্প লাগাতে পারি। যদি 60 ওয়াট 6 ওয়াট ধরি, দেখতেই পাচ্ছি 60 ওয়াট 6 ওয়াট, তাহলে এরকম 10টা এলইডি ল্যাম্প একটা বাতি যে তৈশক্তি ব্যয়িত হয় সেই তৈশক্তি দিয়ে আমি প্রায় 10টা এলইডি ল্যাম্প কিন্তু প্রায় জ্বালাতে পারি। তাহলে আমি বুঝতে পারছি যে এলইডি ল্যাম্প এখন ব্যবহার করা কিন্তু সাশ্রয়ীকারী। বোঝা গেল। তাহলে এই বাল্বগুলো এখন বর্তমানে ব্যবহার করছি। এবার পরীক্ষা আসতে পারে যে এই সিএফএল এবং এলইডির ফুল ফর্ম কি, মনে রাখবে সিএফএল হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। তাহলে এই দুটোর মধ্যে ব্যবহারের সুবিধা কি? ব্যবহারের সুবিধা হচ্ছে বলা যাক যে এই সিএফএল আর এলইডি বর্তমান যুগে যেটা এসছে সেটা বলতে পারি এলইডি, যে ডায়োডে তৈরি করা হয়। এবার এলইডির ক্ষেত্রে যদি এর জীবনকাল প্রায় 50,000 ঘন্টা হয়, যে বাতির জীবনকাল থাকে, জীবনকাল মানে একটা বাতি কদিন তো চালাতে পারি, একটা এলইডি বাল্ব প্রায় আমি 50,000 ঘন্টা আমার হচ্ছে চলতে পারে। কিন্তু সেক্ষেত্রে সিএফএল বাল্ব আমার মাত্র 10,000 ঘন্টা কিন্তু চলতে পারে। এটা এত ঘন্টা চলে, এটা হচ্ছে এত ঘন্টা চলে। আবার তোমরা দেখবে যে যদি সিএফএল বাল্ব ইউজ করো সেক্ষেত্রে দেখবা এ সুইচ দিয়ে সাথে সাথে কিন্তু পুরো উজ্জ্বল হয়ে আলো দেয় না, কিন্তু এর সাথে সাথে আবার উজ্জ্বল হয়ে কিন্তু আলো দেয়। আবার এখানে দেখতে পাচ্ছি শক্তি রেটিংটা এর 6 থেকে 8 ওয়াটের আলো যে আলো বিকিরণ করে 13 থেকে 15 ওয়াটের আলো সে আলো বিকিরণ করে। তার মানে কি কম ওয়াটের আলো বেশি, কম ওয়াটের বাল্ব আমার কী করছে, বেশি আলো বিকিরণ করছে। অর্থাৎ বলতে পারি এই শক্তি রেটিংও কিন্তু সিএফএল থেকে আমার কিন্তু এলইডিতে ভালো হয়। এছাড়াও বলতে পারি এই এলইডি ল্যাম্প বিভিন্ন উষ্ণতায় কি করে জ্বলে, কিন্তু সিএফএল কিন্তু বিভিন্ন উষ্ণতায় কিন্তু জ্বলতে পারে না। আবার সিএফএলে দেখবে তোমরা যেহেতু পারদ ইউজ করা হয়, এর একটা পারদজনিত দূষণ থাকে, কিন্তু এলইডি কিন্তু সেই দূষণটা কিন্তু থাকে না। তাহলে পেলাম আমরা বর্তমানে যে লাইট ব্যবহার করা হয় তার নাম হচ্ছে কি এলইডি বা লাইট ইমিটিং ডায়োড, যে বর্তমানে এটাই কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা পড়ব, মনে করো একটা প্রবলেম পরীক্ষা আসে, সে প্রবলেমটা দিই, খুব ভালো প্রবলেম, যে একটা বাল্বের গায়ে লেখা আছে তোমার 220 ভোল্ট 40 ওয়াট, আর একটা বাল্বের গায়ে লেখা আছে 220 ভোল্ট 60 ওয়াট। এইবার এই দুটো বাতিকেই একবার কি করলাম, শ্রেণী সমবায়ে যুক্ত করলাম, আর একবার কি করলাম, সমান্তরাল সমবায়ে যুক্ত করলাম। এইবার যুক্ত করলে কোন ক্ষেত্রে কি করবে, সবদিকে কোন বাতিটা বেশি আলো দেবে সেটা আমাকে জানতে হবে। এটা কিন্তু এরকম হয় না যে 60 ওয়াটের বাতি সবসময় কিন্তু বেশি আলো দেবে, সে যে সমবায় লাগায় না কেন, সে শ্রেণী সমবায় হোক বা সমান্তরাল সমবায় হোক, তা কিন্তু হয় না। দেখা যাবে যে কোনো আলো কী হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বেশি আলো দিচ্ছে কোনো বাল্বটা, আর কোনো বাল্বটা কী হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বেশি আলো দিচ্ছে। এই বের করতে গেলে প্রথমে একটা ধারণা নিতে হবে আমাকে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হয়েছিল। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এরকম রোধ ছিল, এটা যদি R1 হয়, এটা যদি R2 হয়, এটা যদি একটা ব্যাটারি হয়। এখানে দেখতেই পাচ্ছিলে তোমরা এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বিভব পার্থক্য কিন্তু পরিবর্তন হচ্ছিল, কিন্তু এক্ষেত্রে যে আইটা কোনো পরিবর্তন হয় না। তাহলে আই যদি পরিবর্তন না হয় তাহলে বলতে পারি আইটা এখানে কী থাকে, আমার এখানে কনস্ট্যান্ট থাকে, মানে এর মধ্যে R1 এর মধ্যেও আই যায়, R2 এর মধ্যে আই যায়, কিন্তু বিভব পার্থক্য R1 দুই প্রান্তে যে বিভব পার্থক্য, R2 দুই প্রান্তে বিভব পার্থক্য সেম হয় না। তাহলে বিভব পার্থক্য কী হয়, চেঞ্জ হয়, কিন্তু পোয়া মাত্রা কিন্তু চেঞ্জ হয় না। তাই এক্ষেত্রে যদি আমরা ক্ষমতা বের করতে যাই সেক্ষেত্রে ক্ষমতা রাশিমালাটা হয় পি সমান সমান আই স্কোয়ার ইন্টু হচ্ছে আর। ঠিক আছে, এই ক্ষমতাটা কিন্তু আমি বলতে পারি, যেখানে আর হচ্ছে বাতি রোধ। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মোট ক্ষমতা দাঁড়ায় কত, আই স্কোয়ার ইন্টু আর। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তোমরা দেখেছো আমার কি থাকে, আইটা কি হয়, পরিবর্তিত হয়। এখানে আই যদি যায় এর মধ্যে I1 যাচ্ছে, এর মধ্যে মনে করো I2 যাচ্ছে, কিন্তু দুই প্রান্তের বিভব পার্থক্য ভি কিন্তু সেম থাকে। দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকার জন্য এখানে যে ক্ষমতা রাশিমালাটা আমরা পাই পি সমান সমান কত, ভি স্কোয়ার বাই হচ্ছে আর। অর্থাৎ শ্রেণী সময়ের ক্ষেত্রে বলতে পারি যে তার রোধ আমার বেশি তার ক্ষমতা কি হয়, বেশি হয়, কিন্তু সমান্তরাল সময়ের ক্ষেত্রে যা রোধ আমার বেশি তার ক্ষমতা কি হয়, কম হয়।
অর্থাৎ রোদ বেশি হলে সে কি করবে, কম আলো ব্যয়িত করবে। আর হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে রোদ কম হলে কি বেশি আলো ব্যবহার করবে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যার রোদ বেশি সে কি করবে, বেশি ক্ষমতা ব্যয় করবে। আর আর যার রোদ কম সে কি করবে, কম ক্ষমতা ব্যয় করবে। তার মানে এই দুটোর কি করতে হবে, আমাকে রোদটা বের করতে হবে। তাহলে যদি আমি রোদ বের করি তাহলে এটা রোদ কত হবে, এটা রোদ আমরা জানি রোদের সূত্র অনুযায়ী যে R1, এটা যদি আপনি রোদ বলি R1, এটা R1 বললাম, এটা হচ্ছে R2 বললাম, তাহলে এর রোদ কত হবে, এর R1 হচ্ছে V² বাই কত, P। আমরা সেই ক্ষমতা সূত্র থেকে পেয়েছি রোদের রাশিমালা কত হবে, V² বা হচ্ছে কত, P। তাহলে V² কত আছে, 220² বা হচ্ছে কত, 40। 220 ভাগ 40 করলে ভাগ করে দেখো কত হয়, 220 ইন্টু 220 ভাগ হচ্ছে 40, কেটে গেল 2 দিয়ে 2 দুগুণে 4, 11 দুগুণে 22, 2 দিয়ে 2 একে 2, 2 একে 2 শূন্য, মানে 11 11 121, পাশাটা শূন্য, মানে 1210 ওহম। তাহলে এই বাতিটার রোধ হচ্ছে কত, 1210 ওহম। আবার এই বাতির রোধ কত, এই বাতির রোধ হচ্ছে তোমার R2 ইজ ইকুয়াল টু V² বাই P। V² কত, 220 ইন্টু 220 ভাগ হচ্ছে কত, 60, কাটাকুটি করি, এটা কাটাকুটি করো, দেখো এটা কাটাকুটি করে ভাগ করলে হবে কত, 220 ইন্টু 22, 220 ইন্টু 22 ভাগ 6, কত দাঁড়াচ্ছে, 806.66, 806.66 বা 6.7 বলতে পারি, প্রায় এত ওহম। তার মানে দেখতেই পাচ্ছি যে এই তারটি রোধটা হচ্ছে বেশি, কার রোধ 40 ওয়াটের রোধের মান বেশি, আর 60 ওয়াটের ক্ষেত্রে রোধের মান হচ্ছে কম। অর্থাৎ 60 ওয়াটের বাতিটি যদি আমি সমান্তরাল সমবায় যুক্ত করি, কারণ রোধ কম বলে সে কি করবে, বেশি ক্ষমতা ব্যয়িত করবে, অর্থাৎ কি সেই বাতিটা কি হবে, বেশি হারে তড়িৎ শক্তি কিন্তু ব্যয়িত করবে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যে বাতির রোধটা হচ্ছে বেশি, তাহলে 1210 মানে 40 রোধটা বেশি, অর্থাৎ কি শ্রেণী সময়ের ক্ষেত্রে 40 ওয়াটের বাতিতে কি করবে, বেশি হারে তড়িৎ শক্তি কিন্তু ব্যয়িত করবে। তাহলে এইখানে মনে রাখবে যে শ্রেণী সময়ের ক্ষেত্রে যার হচ্ছে তোমার ওয়াট কম, যদি এরকম লেখা থাকে যার হচ্ছে ওয়াট কম সে কি করে, বেশি হারে তড়িৎ শক্তি ব্যয়িত করে শ্রেণী সময়ের ক্ষেত্রে। আর সমান্তরাল সময়ের ক্ষেত্রে যার ওয়াট বেশি সে কি করবে, বেশি হারে তড়িৎ শক্তি ব্যয়িত করবে। দেখে বুঝতেই পারবে যে বাড়ির যে সার্কিট থাকে সেখানে লাগানো, সেখানে কী করা থাকে, সমান্তরাল সমবায় করানো থাকে। তাই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুমি যদি একটা 40 ওয়াটের বাতি যে আলো দেবে, তুমি যখন সেখানে 100 ওয়াটের বাতি লাগিয়ে দাও, তাহলে কী করবে, সে বাচ্চা আরও বেশি আলো দেবে। অর্থাৎ কি যার বেশি ওয়াট থাকবে সে কি করবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বেশি আলো দেবে, আর যার কম ওয়াট থাকবে সে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি করবে, আমার হচ্ছে বেশি আলো দেবে। ঠিক আছে, আচ্ছা এই থাক, আবার হচ্ছে পরের ক্লাসে আবার অন্য কিছু পড়াবো।